বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। আগামী ২৮ মে উদযাপিত হবে ঈদুল আজহা। এডিপির আকার প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৩ লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনইসি বৈঠকে চূড়ান্ত, সবার সহযোগিতায় অর্জন সম্ভব বলছেন অর্থমন্ত্রী। প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি, আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। পদ্ধতির পরিবর্তন না হলে রাজস্ব আদায় ১,৩০,০০০ কোটি টাকার ঘাটতির শঙ্কা সিপিডির। মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটাতে আইন করে নতুন নামে আসছে র্যাব। প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কোনো ব্যক্তির দায় নেবে না প্রতিষ্ঠান। একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। জাতীয় নির্বাচনে ফের ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াত এনসিপির। স্থানীয় ভোট নিয়েও সিইসির প্রতিশ্রুতি নেই ভরসা, লুকানোর কিছু নেই বলছে কমিশন। নতুন ভিসি যোগদান ঘিরে ডুয়েটে ব্লকেড। জাহাঙ্গীরনগরে প্রক্টরের পদত্যাগ দাবি, হেনস্থার শিকার শিক্ষার্থীর। ধর্ষণ চেষ্টার ঘটনায় তদন্ত কমিটিকে ৩ দিনের আলটিমেটাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শামীম এবং আমি আরিফুল ইসলাম সাহাব। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেয় সৌদি আরব। আর ২৬ মে শুরু হবে পবিত্র হজ। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানেও ২৭ মে উদযাপন হবে ঈদুল আজহা। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। আগামী অর্থবছরের জন্য এডিপির আকার প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৩ লাখ কোটি টাকা চূড়ান্ত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতেই নেওয়া হয়েছে এই পরিকল্পনা। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির প্রায় দ্বিগুণ। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই এডিপি অনুমোদন দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১,৯০,০০০ কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে ১,১০,০০০ কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের এডিপিতে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এত বড় আকারের এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। সততা, দক্ষতা ও সবার সহযোগিতার মাধ্যমে এই বাস্তবায়ন সম্ভব। আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে,
সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। অর্থমন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারকেও গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, আগামী 5 বছরের জন্য অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে সরকার। সে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আগের সরকারের নেওয়া অপ্রয়োজনীয় বা জনস্বার্থে কাজে আসবে না এমন বড় প্রকল্প বাদ দিয়ে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এই বিনিয়োগের প্রয়োজন এই জন্য দেখা দিচ্ছে। থ্যাংক ইউ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রাজস্ব আহরণ পদ্ধতির পরিবর্তন না হলে আগামী অর্থ বছরে 1,30,000 কোটি টাকার মতো ঘাটতি থাকবে বলে শঙ্কা প্রকাশ করেছে সিপিডি। সংস্থাটির পরামর্শ, নতুন নতুন খাত থেকে কর আদায় করা জরুরি, তবে বর্তমান বৈশ্বিক বিবেচনায় খাদ্যে ভর্তুকি বাড়াতে তাগিদ দেন বক্তারা। সালিম মৃধার প্রতিবেদন। 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার সম্ভাব্য তারিখ 11 জুন। চলতি অর্থ বছরের তুলনায় 1,40,000 কোটি টাকা বাড়িয়ে বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে 9,30,000 কোটি টাকা। এত বিশাল অঙ্কের বাজেটের অর্থের যোগান আর ব্যয় কিভাবে হবে, এ নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা নিয়ে প্রাক বাজেট সংলাপে উঠে আসে নানা পরামর্শ। এটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। অংশ নেন অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারা। সংলাপে বক্তারা অর্থনীতিতে সুশাসন ও কর ব্যবস্থায় গুণগত পরিবর্তনের উপর জোর দেন। আলোচনায় সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, জনগণ যে পরিমাণ কর দিচ্ছে আর সরকারের তহবিলে যা জমা হচ্ছে, এই দুয়ের মাঝখানে পার্থক্য হলো দুর্নীতি। এই ব্যবধান শূন্যে নামানো না গেলে অর্থনীতি টেকসই হবে না। জনগণ দিচ্ছেন এবং সরকার পাচ্ছেন, এইটাকেই বলা হলো দুর্নীতি, তাই না? সো আমার মনে হয় যে প্রথম যে জায়গাটা হিট করা উচিত সেটা হলো এই পার্থক্যটাকে কতটুকু আমরা কমাতে পারি। এটাকে যদি জিরো করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আরো অন্যান্য অনেক কাজ আমাদের অনেক সহজ হয়ে যায়। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার আগের বাজেটের উপরই দাঁড়িয়ে আছে। অর্থনীতি সামাল দিতে সরকারের স্পষ্ট কোনো বার্তা নেই। 4 থেকে 3 থেকে 4 মাসের সময়কালের অর্থনৈতিক কৌশলপত্র একটা দিতে পারতেন। স্বল্প মেয়াদে অর্থনৈতিক কৌশলপত্র যদি একটা থাকতো, তাহলে একদিকে যেমন থাকতো যে আমাদের নীতির ধারাবাহিকতা কিভাবে থাকবে, এটাকে উত্তরণ করার জন্য যে কি ধরনের সংস্কার কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো সেটার বিষয় ছিল। বক্তারা বলেন, রাজস্ব খাতে প্রযুক্তির পিছনে বিপুল বিনিয়োগের পরও রাজস্ব জিডিপি অনুপাত 10.9% থেকে কমে 7.7% নেমে এসেছে। আগামী অর্থ বছরে রাজস্ব আহরণের পদ্ধতিগত পরিবর্তন না হলে 1,30,000 কোটি টাকার মতো ঘাটতি থাকার শঙ্কার কথাও উঠে আসে। খরচ আমরা পুরোটা করতে পারি না। ইতিহাস কি বলে 85%-এর মতো খরচ হয়, 80%-এর মতো খরচ হয়। যাই বলি 80%-এর মতো খরচ হবে। বিকেএমইর সাবেক এই সভাপতি মনে করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রায় 9 লাখ কোটি টাকার বাজেট সরকারের জন্য চ্যালেঞ্জ। বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার উপর জোর দেন তিনি। বরাদ্দ বাড়ানোর কথাটা আমরা বাদ দিই, যে বরাদ্দটা ছিল সেই বরাদ্দটা কতটা কোয়ালিটি ফুল ওয়েতে এটা ইউটিলাইজ হয়েছে, এটা হচ্ছে কিনা, এবং এই বাড়ানোর দাবির কারণে আড়ালে ওই জিনিসটা সবসময় ধামাচাপা পড়ে যায়। একই আলোচনায় সভায় অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী বাজেটে দরিদ্র ও নিম্নবিত্তদের কিভাবে ভালো রাখা যায় এ বিষয়ে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। যে বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে রুরাল এবং আরবান পপুলেশনের মধ্যে যে স্লাম এরিয়াতে যারা থাকে, যাদেরকে আমরা বলি বস্তিবাসী বাংলায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির কারণে অন্যান্য বাণিজ্যিক অংশীদারের সঙ্গে যে শুল্ক জটিলতা তৈরি হতে পারে সেটি মোকাবেলায় এখনই পরিকল্পনা নেয়ার জন্য পরামর্শ দেন বক্তারা। সানিম রিধা, এখন, ঢাকা। বর্তমানে রাজস্বের প্রায় 65 থেকে 70% আসে পরোক্ষ কর থেকে, যার সরাসরি প্রভাব পড়ে জনগণের পকেটে। নিত্যপণ্যের দাম বাড়লেও ট্যাক্সের বোঝা কমছে না। রাজধানীতে ভ্যাট নিয়ে আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বৈষম্য কমাতে পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বা আয় করের উপর জোর দিতে হবে। আরও জানাচ্ছেন নাঈম কামাল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে কর জিডিপির অনুপাত সবচেয়ে কম, অথচ সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা সবচেয়ে বেশি। যখন চাল, ডাল বা তেল কেনা হয়, তখন ধনী দরিদ্র সবাইকে সমান হারে ভ্যাট দিতে হয়। অর্থনীতিবিদরা বলছেন, এ পরোক্ষ করই দেশে ধনী দরিদ্রের বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। রাজধানীতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক সভায় উঠে আসে এমন সব উদ্বেগের কথা। আসলে আমাদের জিনিসের দাম কেন বাড়ছে, তাহলে আমরা যদি এন্ড টু এন্ড এই প্রাইসিংগুলো এবং এটা টিডিএস ইম্প্যাক্ট অ্যানালাইসিস না করি, তাহলে আমার তো প্রাইস বাড়তেই থাকবে। দিনের শেষে গিয়ে কেউ তো আর নিজের পকেটে দিয়ে ইকুইটিটা হারাবে না। ট্যারিফের উপর নির্ভরশীলতা এখনো 27-28% টোটাল রেভিনিউ, যেটা হয়তো 10-12%-এর বেশি থাকা উচিত ছিল না, বিকজ ইন 5-6 ইয়ার্স এটার মেজরিটি আমাদেরকে ফেজ আউট করতে হবে WTO রুলস অনুযায়ী। সুতরাং এই কাঠামোগত সমস্যা, এই জায়গা থেকে এই আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সেশন, পরোক্ষ করের উপর নির্ভরশীলতা এবং পরোক্ষ কর আহরণের ব্যবস্থার উপর নির্ভরশীলতা, এটার থেকে বেরিয়ে আসা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু ইউসুফ বলেন, রাজস্ব বাড়াতে হলে কর আদায়ের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ জরুরি। বক্তাদের মতে, সরাসরি কর বাড়ানো গেলে পরোক্ষ কর কমানো সম্ভব হবে। যদি আমরা স্ট্যান্ডার্ড একটু জায়গায় যেতে চাই, এখন সেই জায়গায় যেতে হলে কি হবে, আমাদের এনফোর্সমেন্টে যেতে হবে। যেই জায়গাটা আমাদের এখন গ্যাপ, আমরা কিন্তু সবাই জানি, আপনি যত রিফর্মের স্ট্র্যাটেজি করেন সব কিছু আমরা জানি যে কোথায় প্রবলেম আছে, কোথায় সলিউশন আছে। তবে অর্থনীতির এই সংকটের পেছনে শুধু কর ব্যবস্থাই নয়, বরং সিস্টেমের দুর্নীতিকেও দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বঞ্চনার চিত্র তুলে ধরেন তারা। আপনি তো আমার কথা শুনছেনই না, আপনি কি করে আমার এই প্রবলেমগুলো সলভ করবেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে চিকেন ফ্রাই বিক্রি করলে 10% আপনার এসডি দিয়ে রাখছে। এসডির কারণে চাঁদাবাজি করতে সুবিধা হয়। অর্থনৈতিক সংকট মোকাবেলায় শুধু কর বাড়ানোর সমাধান নয়, বরং সেই কর কার পকেট থেকে নেওয়া হচ্ছে এবং তা কিভাবে খরচ হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। পরোক্ষ কর কমিয়ে সরাসরি কর আদায়ের কাঠামো তৈরি করা গেলেই সাধারণ মানুষ স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নাঈম কামাল, এখন, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটাতে নতুন আইন করে পূর্ণাঙ্গ এলিট ফোর্স হিসেবে গঠিত হবে র্যাব। এছাড়া এই বাহিনীটির নাম পরিবর্তনও হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি আরও বলেন, ব্যক্তির দায়ে প্রতিষ্ঠান নেবে না। বিস্তারিত প্রতিবেদনে। 2004 সালে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। জঙ্গিবাদ দমন, মাদক বিরোধী অভিযান এবং বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নানা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাহিনীটি। তবে ক্রসফায়ার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়ে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় র্যাবের কাঠামো, কার্যক্রম, এমনকি নাম পরিবর্তনের বিষয়টিও সামনে আসে। এমন পরিস্থিতিতে র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান কার্যালয়ে আসেন, খোঁজ খবর নেন বাহিনীর কার্যক্রম নিয়ে। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন পরিবর্তন করে নতুন আর্ম ফোর্স হিসেবে র্যাবকে গঠন করা হবে। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে, একটা প্রতিষ্ঠান এইভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। আওয়ামী লীগ সরকারের আমলে এলিট ফোর্স হিসেবে পরিচিত এই বাহিনীটিকে ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠান নেবে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না, আইন আছে, প্রতিষ্ঠান কিভাবে চলবে, কর্মকর্তারা কিভাবে সেই আইন মাফিক পরিচালিত হবে। যদি কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী
বিপদগ্রস্ত হয় বা বিপদে যায় তারা পার্সোনালি দায়ী, কোনো প্রতিষ্ঠান দায়ী না। আমরা সেই দৃষ্টিতেই দেখি। বিগত সরকারের মতো কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে র্যাব আর ব্যবহার হবে না বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরিফ হোসেন, এখন, ঢাকা। জাতীয় নির্বাচনে ফের ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী স্থানীয় ভোট সুষ্ঠুভাবে আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। তবে সিইসি বলছেন ৩ মাস আগের সেই নির্বাচন নিয়ে ইসির লুকানোর কিছু নেই। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন RFEDর নবাগত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন, প্রথমে আমি এটাতে হাত দিব যাতে নির্বাচন কমিশনটা আপাদ মস্তক এটার হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। গণমাধ্যম এবং ইলেকশন কমিশন গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে একটি পরিপূরক বিষয় বলতে হবে। দুটার মধ্যে কম্বিনেশন যত সুন্দর হবে দেশ এবং জনগণের স্বার্থে, তখনই একটি সুষ্ঠু নির্বাচন হবে। একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন ব্যবস্থা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মানুষ যখন গত 3টি নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। ইভ্যালুয়েশনের দুটো পার্ট, শুধু এক পক্ষে বলতে গেলে এটা অতীতে এক পক্ষে বলতে বলতে এইসব কিন্তু বরবাদ করে দিয়েছে। এখানে যত দল আছে ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা কাজ করেছেন। এইটুকু পুরা আমরা যাই করি না কেন, আমরা যেই পলিসি অ্যাডপ্ট করি না কেন, সাথে সাথে RFEDর মাধ্যমে এটা সারা দেশের কাছে ছড়িয়ে যায়। পরকীয়ার জেরে মুগদায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে হত্যা করে মরদেহ 8 টুকরো করা হয়। এই ঘটনায় পরিকল্পনাকারী হেলেনা ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাব 3। মরদেহের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে বিভিন্ন আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। মূল অভিযুক্ত তাসলিমাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ঘটে যাওয়া এই নৃশংসতা যেন রূপকথাকেও হার মানায়। পরকীয়া সম্পর্কের টানাপড়েন আর ব্ল্যাকমেইলের জেরে সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে প্রথমে শ্বাসরোধ এবং পরে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নৃশংসতার চূড়ান্ত সীমায় গিয়ে নিহতের মরদেহ 8 টুকরো করে পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় ময়লার ভাগাড়ে। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রবাসী মোকাররম মিয়ার সাথে তাসলিমা আক্তারের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তবে গেল 13ই মে মোকাররম দেশে ফিরে তাসলিমা আক্তারের বান্ধবী হেলেনার বাসায় ওঠেন। সেখানে বিয়ে ও টাকা ফেরত নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দিলে মোকাররমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। সেদিন রাতেই হেলেনার 13 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করলে তাসলিমার পরিকল্পনায় যুক্ত হয় হেলেনাও। সে অনুযায়ী হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়। মোকাররম তাকে হুমকি প্রদান করে যে তার এই অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে, না হলে তাকে যেন তার 5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর মরদেহ বাথরুমে রেখে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ঘাতকরা। পরে গভীর রাতে মোকাররমের মরদেহ 7টি টুকরা করে ময়লার স্তূপে এবং মাথাটি 1 কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়। 17 মে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। সতর্কতার সহিত তারা তাদের সাথে নিয়ে রাখা কালো পলিথিনে প্যাকেট করে পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত মধ্যরাতে তাসলিমা এবং হেলেনা বেগম পলিথিন ব্যাগগুলি ক্যারি করে বিল্ডিংয়ের নিচেই ফেলে দিয়ে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে হেলেনা ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করে র্যাব 3। তবে ঘটনার মূল হোতা তাসলিমা আক্তার এখনও পলাতক। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। নবনিযুক্ত ভিসির নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেন তারা। এ সময় ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে গ্রহণযোগ্য ভিসি নিয়োগ এবং সংঘর্ষে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানান শিক্ষার্থীরা। দুপুরের সংবাদ সম্মেলনে 3 দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। সংঘর্ষে আহতদের ক্ষতিপূরণ এবং
হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার আন্দোলনের মাঝেই এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। তবে নিরাপদ ক্যাম্পাস ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী শিক্ষার্থী। রোববার রাত থেকে ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের লামিসা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। তার অভিযোগ, রোববার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে তাকে শারীরিকভাবে হেনস্থা করে এক দোকান কর্মচারী। পরে তাকে সহ ৩ জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই ঘটনার পর নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন লামিসা। নারায়ণগঞ্জে কাল বৈশাখীর তাণ্ডবে উপড়ে গেছে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এ সময় বজ্রপাতে নিহত হয়েছেন একজন। এদিকে ঝড়ে গ্রিডের 2টি কয়েল পুড়ে যাওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় 14 ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ। নারায়ণগঞ্জে সকাল 6টার দিকে শুরু হয় ঝড়ের তাণ্ডব। স্থানীয়রা জানান, সকালে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় 3 থেকে 5 মিনিটের ঝড়ে ভেঙে পড়ে শত শত বাড়ি ঘর ও বহু গাছপালা। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ঝড়ের সময় লালুরকান্দি এলাকায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়। ২৫০০-এর ঘর ভেঙে আহত হয় 4 জন। এদিকে সোমবার মধ্যরাতে টাঙ্গাইলে প্রবল বেগে ঝড়, বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয়। এতে শহরের গ্রিডের 2টি কয়েল পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় সঞ্চালন লাইন। এতে চিকিৎসা সেবা ব্যাহত সহ চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও গ্রাহকরা। সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের গুলিতে জেলে নিহতের ঘটনায় বুড়ি গোয়ালিনি ফরেস্ট অফিসে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয়রা। এ সময় বন বিভাগের অন্তত 5 কর্মী আহত হয়েছে। স্থানীয়রা জানান, সকালে সুন্দরবনের ভেতরে বন বিভাগের গুলিতে এক জেলে নিহতের খবরে বনজীবী জেলেদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিকেলে বিক্ষুব্ধরা বুড়ি গোয়ালিনি ফরেস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার আগে বন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অফিসে বন কর্মীদের ফেলে রেখে বনের অভ্যন্তরে চলে যান বলে অভিযোগ আহতদের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন সন্ধ্যায় এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।